আসার জন্য। আর রাজাদা যার জন্য আমরা সবাই আজ একত্রিত, আমাদের ম্যাডামের একটি কাজ আবৃত্তির হাতে কলমে। আর তার জন্য মিঠু আছে আমাদের সঙ্গে, যার বই লাগবে একটু মিঠুর সাথে যোগাযোগ করে। ও বেছাড়া একা একা আছে, মাঝে মাঝে আমরা গল্প করতেও যেতে পারি, সুতরাং ও আছে এটা মনে করে রাখতে হবে। এই মুহূর্তে আমাদের সরস্বতী ম্যাডাম কথা। এই মঞ্চ বারবার সমৃদ্ধ হচ্ছে এবং আমরা সবাই সত্যি আজ এটা আমাদের প্রাপ্তি যে একই মঞ্চে এত বিশিষ্ট জনেরা আমাদের সঙ্গে, আমাদের শ্রদ্ধার মানুষেরা। দাদাদা আছেন আমাদের সঙ্গে, দাদাদাকে একটু মঞ্চে রাখবো। তাহলে শর্মিষ্ঠা দিকে রাখি, শর্মিষ্ঠা দিকে একটু মঞ্চে আমন্ত্রণ জানাই। ম্যাডাম একটু বলবে, তারপরে শর্মিষ্ঠা দিকে আমি একটু মঞ্চে আমন্ত্রণ জানাবো। এই বইটায় না এমন অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করেছি যেটা সবটা আমার জানার কথা নয়। আসলে কি হয়, যারা কবিতা শিখতে আসে সবাই যে মানে বিজ্ঞান বাংলা জেনে আসে এরকম নয়, সবাই যে বিজ্ঞানের ছাত্রী সেটাও নয়। তাই আমি যখন বাকযন্ত্র নিয়ে এই বইটার কাজ করি, লিখতে আরম্ভ করি বই ভেবে, তখন আমার মনে হলো ব্যাপারটা না বিজ্ঞান না রেখে খুব সোজা সাপটা ভাষায় বলি। সেই কাজে আমাকে সাহায্য করেছে শর্মিষ্ঠা, আমি তার সাহায্য নিয়েছি বলা চলে। কারণ আমরা যখন পড়ি, ওই যে বইয়ের ভাষাটা এত কঠিন করে বলা, যারা বিজ্ঞান পড়তে আসে তখন তাদের সেটা আত্মস্থ করতে সুবিধা হয়। কিন্তু এমন অনেকে আছে যাদের বিজ্ঞানে কোনো উৎসাহ নেই। জাস্ট আমরা এটা বোঝাতে চেয়েছি যে আমাদের একটাই, আচ্ছা আমি বোঝাবো না, শর্মিষ্ঠাই বোঝাবে। এই এই বিষয়টা লিখতে ও আমাকে সাহায্য করেছে। আর একটা বিষয় লিখতে আমি সাহায্য নিয়েছি রুমার, একটু আগে ওকে মঞ্চে দেখেছেন, সেটা হচ্ছে মাইক্রোফোনের ব্যবহার। ওর বিষয়টা ও পড়ায়, তাই জন্য এই বিষয়ে একটা সার্কিটে আমার ভুল ছিল, সেই ভুলটা ম্যাডাম আমায় ধরিয়ে দিয়েছেন। আমি সবসময় বলি নিজেকে যে আমি ছাত্রী, তাই এদের কাছে শিখে চলেছি কীভাবে বাকযন্ত্র, আমরা কী করে কথা বলি আর কেন মানে কথাটা আমাদের ঠিক আছে এলোমেলো করে বলে দিলাম। এবার ম্যাডাম বলবে। আচ্ছা, আমার এসব বলার একদম অভ্যেস নেই, প্রথম কথা। আর সবচেয়ে যেটা জরুরি কথা, আমি জীবনবিজ্ঞান পড়াই, তো পড়াতে গিয়ে খুব সহজ করে বুঝিয়ে দিই যে আমরা যখন কথা বলি তখন আমাদের এখানে হাত দিয়ে ফিল করলে একটা কম্পন হয়। সেই কম্পন এই যে কাঁপছে, এখানে একটা নিশ্চয়ই তারের মতো আছে। তো আমাদের গলায়, প্রত্যেকের গলার মধ্যে তন্ত্রী বাঁধা আছে, সেটা নানান সুরে আমরা বাজাই বা যিনি দিয়েছেন যে যন্ত্র তিনি বাজান। তো এই জিনিসটা তো বলে দিলাম খুব সহজ করে, কিন্তু এটাকে যখন একটা বইতে লিখতে হবে, এবার দিদির যেরকম কাজ, একটু বলে দাও, আমি কিছু জানি না কি বলবো। তো আমি জাস্ট এইটুকুই বলতে পারি যে এখানে একটা ভোকাল কর্ড আছে যেটা একটা সং তৈরি করে, কম্পন তৈরি করে, এইটুকুই। এবার সেটা তো দিদির হবে না। দিদি বললেন না, আমি লিখছি, তুমি শোনো। আরও কঠিন পরীক্ষা সেটা বোঝা এবং বোঝানো। তো দিদির আমি যেটা পজিটিভ দিক বলতে চাই, মানে অনেক কিছু শিখছি, একটা দীর্ঘ সময় ধরে দিদির সঙ্গে যুক্ত। তো কবিতা বলা নয়, অনেক কিছু জীবনে চলতে গেলে বহু রকম আশ্রয়ের দরকার হয়, শক্তির দরকার হয়,
অনুপ্রেরণার দরকার হয়, যার অন্যতম উৎস বলতে পারি আমি রঞ্জনাদিকে। কারণ ওনার সঙ্গে বোধহয় আমি 15 বছরের বেশি সময় ধরে যুক্ত। আর এখানে আমার সঙ্গে যারা রয়েছে তারা হয়তো অনেকে আরও বেশি সময় ধরে। তো যাই হোক, তো আমাকে জাস্ট দিদি বললেন যে 2 লাইন পড়ে দাও এখান থেকে, যেটা উনি লিখেছেন। তো ষড়যন্ত্র কি? বইতে লেখা রয়েছে, আমাদের শরীরে যে অঙ্গের জন্য আমরা কথা বলতে পারি তাকেই ষড়যন্ত্র বলে। প্রাণী জগতের ষড়যন্ত্রকে সাউন্ড বক্স বা ধ্বনি মঞ্জুষা বলে। অন্য প্রাণীর তুলনায় বিবর্তনের পথ ধরে মানুষের ল্যারিংসে পূর্ণতা পেয়েছে। সেই জন্য মানুষের কণ্ঠধ্বনির বিচিত্রতায় আমরা বিস্মিত ও মুগ্ধ হই। ষড়যন্ত্র স্বর সৃষ্টিকারী স্বররজ্জু বা ভোকাল কর্ড থাকে ষড়যন্ত্রে, তাই একে ষড়যন্ত্র বলে। আমরা জেনেছি বলবিল ও শ্বাসনালীর সংযোগস্থলে ষড়যন্ত্র অবস্থিত। এই যে আমি বললাম এখানে হাত দিলে কম্পন হয়, এটাকেই ভাষায় প্রকাশ করা হলো, এবং যেটা যথেষ্ট কঠিন কাজ। থ্যাংক ইউ। ধন্যবাদ জানাই ছোটছুটিকে, আমরাও অনেক কিছু জানতে পারলাম। তো বইটা পড়ে আমরা সবাই সমৃদ্ধ হব, বইটা পড়বো সবাই, এই আশা দিয়ে এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষায় ছিলাম যে আনুষ্ঠানিক প্রকাশ হবে। আমাদের সঙ্গে আমাদের সবাইকার শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের স্যার শ্রী সতীনাথ মুখোপাধ্যায় আছেন। একটু শুনবো তার মুখ থেকে 2-4 কথা। নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আবৃত্তির হাতে কলমে এই বইটার আজকে আনুষ্ঠানিক প্রকাশ। বইটার পাতা উঠে দেখলে সবার আগে যেটা মনে হচ্ছে যে শুধুমাত্র মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি পরিবেশন করার আগে অনেকগুলো স্তর পেরিয়ে আসতে হয়। কেউ কেউ নিজস্ব প্রতিভায় সেই সব স্তরকে পরোয়া না করে অনেক কিছু করে ফেলেন, কিন্তু এগুলো জানা থাকলে তখন নিজের যেটা ভালো সেটাকে আরো ভালো করার আর একটা স্পেস পাওয়া যায় সেই জানা শিক্ষা থেকে। যেহেতু ভালোর কোনো শেষ নেই, ভালো শব্দটাই খুব একটা সাইক্লিক বলা যেতে পারে। একটা নাটক দেখার পরে শিশির ধুধুরীকে অনেকে জিজ্ঞেস করেছেন কেমন লাগলো আপনার, তো উনি বলতে চাইছিলেন না। খুব ধরপাকড় করার পরে উনি বললেন ভালো হতো আরো ভালো হলে। তার মানে আমারও সেই বৃত্তের মধ্যে ফেলে দিলেন, সেই আরো ভালোটা যে কি সেটা আমরা কেউ বুঝতে পারি না। এখানে দেখছি যে এটাকে এক অর্থে বলা যেতে পারে আবৃত্তি শিল্পের বর্ণপরিচয়, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, ধারাপাত, সহজ পাঠ, এগুলো যেগুলো পড়ে আমাদের ভাষার শিক্ষা ছোটবেলা থেকে, এই যে এক্ষুনি শর্মিষ্ঠা বলছিল স্বরক্ষেপণ সংক্রান্ত যা কিছু খুঁটিনাটি সেটাকে খুবই বিশদভাবে আলোচনা করা হয়েছে। এবং আমার মনে হয় যেটা একটা চটজলদি লিখে ফেলা বই নয়, দীর্ঘদিন ধরে এই ব্যাপার নিয়ে চর্চা করতে করতে নিজের যে উপলব্ধি, কোথায় গলদ কোথায় ত্রুটি আমার নিজের এবং যারা আমার কাছে আসছে তাদের, এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে অনেক পড়াশুনো করলে পরে তবে এরকম একটা কম্পোজিট বইয়ের আকার দেওয়া যায়। সেটা খুব নিষ্ঠার সঙ্গে করা হয়েছে। সেটা কিন্তু যেই হাতে পাবে তার মনে হবে যে আবৃত্তির বই পেলেই আমাদের আগে মনে হয় নতুন কি কবিতা হাতে আছে, নতুন কি আবৃত্তিযোগ্য কবিতা পাবো, সে ব্যাপারে আমরা উন্মুখ হয়ে থাকি। কিন্তু সত্যি সত্যি 4 লাইনের, 6 লাইনের, 8 লাইনের নয়, একটা 10, 12, 15 লাইনের কবিতা বা হয়তো 1 পাতা 2 পাতার কবিতা বলতে গেলে যেটা সবার আগে আমাদের কানে বাজে সেটা হচ্ছে যে এই কনসিস্টেন্সির অভাব। হয়তো 4টে লাইন খুব ভালো পড়লো, তারপরেই খেয়েই হারিয়ে গেল, জিনিসটা কিরকম যেন হয়ে গেল, শুনতে আর ভালো লাগছে না। যারা এটা চর্চা করেন তাদের সবসময় মনে রাখা উচিত যে তিনি বাড়িতে এই বই পড়ে হোক, যে কোনো বই পড়ে হোক, একটা কবিতা 10 বার, 20 বার, 30 বার চর্চা করে হোক, যখন তিনি পরিবেশন করেন তখন কিন্তু একবারই শ্রোতারা শোনে, একবারই তাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা ওই এক লপ্তেই একটা বলার মধ্যে দিয়েই কিন্তু নির্ধারিত হয়ে যাবে যে তার সেই বলাটা মানুষ গ্রহণ করলো
নাকি ভালো লাগলো না বলে বর্জন করলো। কাজে এই ব্যাপারে আমাকে অসম্ভব ক্ষুরোধার থাকতে পারে প্রত্যেকটা শব্দের প্রয়োগের সময়। সেটা কেমন করে করতে হয়, কোন শব্দ কিভাবে প্রয়োগ করব, সেখানে শ্বাসের ব্যবহার কেমন, কণ্ঠের ব্যবহার কেমন, এগুলো নিয়ে আমার দেখে মনে হচ্ছে যে একটা একটা বিষয় ধরে ধরে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা সকলের খুব কাজে লাগবে বলে আমার বিশ্বাস, এবং প্রত্যেকের হাতে হাতে চলে যাক এই বইটি। সোম পাবলিশিংয়ের এই প্রকাশনা, এবং রঞ্জনের এর পেছনে দীর্ঘ সময়ের কি বলবো চর্চা, এটা নিয়ে কালচার করা, এটাকে আরেকটু ভালো রূপ কি করে দেওয়া যায় সেই নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছে যারা এ ব্যাপারে কৃতবিদ, যে ব্যাপারে বেশি অভিজ্ঞতার থেকে তার মন্ত্রণা নিয়েছে, নিয়ে এটাকে একটা সার্বিক সুন্দর রূপ দেওয়ার চেষ্টা করেছে। সেটা কিন্তু বইটা শুরু থেকে শেষ পর্যন্ত তার প্রকাশ। আমার মনে হয় বইটা সকলের কাছেই সমাদৃত হবে, কদর পাবে, এবং এটার একটা গুরুত্ব থাকবে আমাদের আবৃত্তি জগতের সঙ্গে আমরা যারা জড়িয়ে তাদের সকলের কাছে। আমার হয়তো গোটা অনুষ্ঠানটা আজকে থাকা হবে না। আজকে আমাদের আরেকজন খুব সিনিয়র দাদা, তাকে ঘিরে একটি অনুষ্ঠান আছে, তার 80 বছর পূর্ণ হলো। আমার ভাবতে ভালো লাগছে 1979-80-তে যখন এই কাজের সঙ্গে প্রথম যুক্ত হয়েছি, তখন থেকে তার লেখা স্ক্রিপ্ট আমরা রেডিওর জন্য নাটকে করতাম। আজকেও দেখতে দেখতে 45 বছর পেরিয়ে গেল, এখনো তার কলম সচল, এখনো তার লেখা নাটক নিয়ে আমরা অভিনয় করি। তো সেখানে একটু যেতে হবে খানিক বাদে। আমি আমার তরফ থেকে ছোট্ট একটু কিছু শোনাতে পারি, মানে এটা তো বইয়ের ব্যাপার গেল, কিরকম বলবো, মানে একটু মজার কিছু হলেই ভালো। একটা পরিবারের কথা বলি, এক কর্তাগিন্নির গল্প। তারা দুজনেই এখনো খুব কর্মক্ষম, যদিও বয়স হয়েছে অনেক। সবচেয়ে বড় কথা, এই কর্তাগিন্নির মধ্যে এত গভীর নিবিড় প্রেম এবং ভালোবাসা যে তারা পাড়া প্রতিবেশীর ঈর্ষার কারণ। উঠতি বয়সের ছেলে ছোকরা যারা একটু প্রেম করছে তারা ভাবে যে দাদু দিদার এত প্রেম কোথা থেকে আসে। আর যারা সদ্য বিয়ে করেছে নবদম্পতি, তারা ভাবে দাদু দিদার এইরকম প্রেমের চারা নাও যদি আমাদের জীবনে পাই, জীবন ধন্য হয়ে যাবে। কিরকম তাদের প্রেম বা ভালোবাসা, তার গভীরতা। একটা দিনের ছোট্ট ঘটনা বলি। বেলা 11টা বাজে, কর্তা বাড়ির বাইরে পা দেবেন, মানে বাইরে কাজে যাবেন বলে বাইরে পালিয়ে দেখলেন রোদ্দুরটা বড্ড চড়া। এত কড়া রোদে একটা ছাতা নামিয়ে বেরোনোটা উচিত হয় না। কি করেন, ভেতর বাড়ির দিকে মুখ করে গিন্নির উদ্দেশ্যে বললেন, কই গো, আমার ছাতাখানা দাও। ভেতর থেকে গিন্নি জবাব দিলেন, হাত জোড়া দে, নিজেই খুঁজে নাও, এখন পারবো না কো। সব্য সময় জোড়া তোমার হাত, কবে পেলুম বিরামের সাক্ষাৎ, জীবন চলে গেল। শোনো, গতর খেটে আপিস যেতে হয়, আমি শুধু বসে খাই নিশ্চয়, চোখের মাথা খাও। একটা কথা 7টা ফোকর বার, ওরে আমি বলি ঘর করে তোমার, নইলে চলে যেত। তোর দরকার নেই ছাতা, শোনো, ছাতা নে যাও, নইলে খাও মাথা। দাঁড়াও, দিচ্ছি খুঁজে। গুড়গুড় করে ছাতা হাতে নিয়ে গিনি বাইরের ঘরে এলেন। ছাতা হাতে নিয়ে এক গাল হেসে কথা বললেন, ছাতা দিলে পান্ডি দিলে কই? আমার সঙ্গে সঙ্গে গিনি আঁচলের তলা থেকে হাত বের করে বললেন, বয়স হলেও তেমন ভুলো নই, না জর্দা দেওয়া। এক পিলি জর্দা পান মুখে পুরে আহ্লাদে আটখানা হয়ে কর্তা বললেন, আহা, পানের আমার মুক্তি তোমার বেশ, আদি খেতা ঢঙের নাইকো শেষ, এখন আপিসে যাও। ডাক্তি, তবে মনে করে বাটের ওটুট খেয়েও। তুমিও বাবু পথে ঘাটে সাবধানে যেও। হরিদুকা দুকা টাড়া, হরিদুকা দুকা টাড়া, হরিদুকা টাড়া। এরকম প্রেম, এরকম ভালোবাসা প্রত্যেক পরিবারে, প্রত্যেক ঘরে ঘরে থাকুক, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা খুব সুন্দর হয়ে যাবে এই বইটার মতোই। ধন্যবাদ। এত ব্যস্ততার মধ্যেও স্যার এসছেন আমাদের সঙ্গে, এতটা সময় ছিলেন, আর এত সুন্দর একটা সেই ছোটবেলার দিনে ফিরে গেছি, যখন স্যার এসে বাড়ি থেকে হাঁক করতেন, কিরে পড়ে এসছিস তো সব। আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে। চলে যাবো পরবর্তী অনুষ্ঠানে। মৌলি উত্তরপাড়া, মৌলিদিকে অনুরোধ করবো
মনোদীপ ছাত্রছাত্রীরা এসেছেন, তাদের সবাইকে আরো একবার স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে। যখনই পারো শুরু হবে একদম শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শকবৃন্দকে এবং গুণীজনকে আমাদের তরফ থেকে অকুণ্ঠ শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা। আমরা ম্যামের উত্তরপাড়া স্টুডেন্ট, সৃষ্টি উত্তরপাড়ার আমরা স্টুডেন্ট। আমরা ওখান থেকে মানে 7th ইয়ার অবধি আমরা পাস আউট। তখন দেখেছি ম্যাম আমাদের সমস্ত যে কোয়েশ্চেন আনসারগুলো তৈরি করে দিয়েছেন খুব নিখুঁতভাবে এবং অনেক যত্ন সহকারে খুঁজে। আর আজকে তারই একটা পূর্ণাঙ্গ বই হিসেবে প্রকাশিত হয়েছে। এটা আমাদের কাছে অসম্ভব আনন্দের, গর্বের এবং মানে আমরা সত্যি আপ্লুত এইরকম একটা বিশেষ দিনে ম্যামের পাশে থাকতে পেরে। আর আমার আরেকটা কথা, আমি কিন্তু ভর্তি হয়েছি, আমার এখানে বসে আছেন হরিসাধন দা, ওনার মানে কথাতে ম্যামের আমি ফোন নাম্বার পেয়েছি এবং ম্যামের কাছে শিখতে গেছি অনেক বড় বয়সে। আমারও অনেক বড় বয়সেই আবৃত্তি শিক্ষালাম, মানে ভীষণ ভালো লেগেছে। ম্যাম আমাদের প্রচন্ড বন্ধুর মতন এবং চলার পথে ভীষণভাবে ভালো সাথী। আগামীকাল 19শে নভেম্বর কবি, গীতিকার, সুরকার, প্রাবন্ধিক সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ পূর্ণ হতে চলেছে। তার প্রতি শ্রদ্ধা জানাতে আমাদের আজকের নিবেদন শপথ। কবিতা রচনা সলিল চৌধুরী, পরিবেশনায় মৌলিক, উত্তরপাড়া। শুরু করছি কবিতা শপথ। তবে আমার বজ্রনারে সঙ্গে ঘোষণা, প্রতিদেশের সমষ্টি ওই আমি হিমালয়। আমি তোদের আকাশ ছেড়ে সূর্য করি ভারে, তুচ্ছ করি পুচ্ছটিকা মেঘের ভ্রুকুটিও। জানাই তবে তারা আছিস ঘৃণ্যকর গাছা, কোটি বুকের কঞ্চে ছিঁড়ে রক্ত পরিষ্কার। বুকে সাপড়, মুখে তোদের অহিংসা অছিলা। এবার তবে পরিচিত হয় আমার মোকাবিলা। পাষাণী অহল্যা, ওগো যত রাজপথ, কান পেতে কি আমার আগমনী শোনো? আমিও তো কান পাতি, আঘাত বিদীর্ণ সিক্ত শত ক্ষত মুখে। কোথায় সমুদ্র গর্জে
তরঙ্গে উত্তাল, কোথায় করিয়া আর অন্ধ্র কাকদ্বীপ, রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর। পায়ে পায়ে সেই পথে চলি। আমারে অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি। আমার কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে ঠাকুরের মতো জেলে রাখে চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘায় তপ্ত লাল ইস্পাতের শপথ সানায়। তবুও গো অহল্যা আমার, কোথায় বসাবো বলো? তুমি ফিরে এলে, আমার কুটিরে আর জ্বলে না তো আলো। ভাঙা ছাদ টলমল, বৃষ্টি এসে পড়ে। স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি। বড় গাছা সরীসৃপ ভয়াল কুটিল বাসা বেঁধে আছে, যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। অহল্যা আমার শোন, আমারও তো শান্তি নেই। আমার বুকের দুর্গে করে আক্রমণ, ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বিদেশে। তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস। আমার বিশ্বাস, জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো দৃঢ় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত। অমর স্টালিনগ্রাদ আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি, কেননা বুকের কলচের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমরা শান্তির নীড়, হাসিয়ার গান, ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি। কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোমা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নকে নিয়ে চলাই যন্ত্রে মদ্যের বিলাসিতা। কেননা দেশের যত ঘর বাড়ি, কলকারখানা, ধানের খামার, মাঠ ঘাট পথ ফিরে পেতে চায় তাদের জন্মদাতা। কাল পুরুষের হাত থেকে তাই জিজ্ঞাসা ছিঁড়ে এনে প্রত্যেক মুখে জবাব লিখেছি ঘোষণার অক্ষরে। এদেশ আমার, আমাদের মাটি, এদেশে যেখানে যত কিছু খাটি, আমাদের কলকারখানা আর আমাদের নদী, খনি ও পাহাড়, আমাদেরই ভরা সোনার খাবার, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাটি, আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। এদেশের প্রতি মায়ের চোখে আমারই বেদনা ঝরে, এদেশের প্রতি শিশুর পক্ষে আমার স্বপ্ন মরে। আমারই রক্ত ঝরে কাকদ্বীপে, ডোঙাজোড়া মালদহে, ভরদ্বাজের হৃদয় পিণ্ডে আমারই ধমনী বহে। তাই দেশে দেশে যত প্রতিরোধ, তারই মাঝে তুই রক্তের শোধ। লান্টিন আর প্যারির যুদ্ধে আমরাই সাথে আছি। কাকদ্বীপে মরে আমরা আবার তেলেঙ্গানায় বাঁচি। কাকদ্বীপ শোন, কাকদ্বীপে সেই চন্দন পেরি শ্মশানে যেদিন আমরা অহল্যা মাকে চিতা শয্যায় তুললাম। আহা, শপথ আগুনে দাউ দাউ জ্বালা পাঁজরের চিতা শয্যায় যেন কুলজে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে, জীবনের গীতিলাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলভাষ্যে। একটু মুখে ছোট বেড়া ঘেরা, গণ্ডির বাধাহারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ নিয়ে নিজ বাছাটির পানি চাওয়া। হায়, সেদিন আমরা কুকু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চড়ে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি। মাগো,
সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল। আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবী আলো বাতাসের অধিকার পেয়ে পায়নি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাক দ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল। সেদিন রাত্রে সারা কাক দ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠ পাঠার বন্দরে তৈরি হও, কার ঘরে জলের দ্বীপ চির আধার তৈরি হও, কার বাঁচার জটেনি দুধ শুকনো মুখ তৈরি হও, ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও, জোট বাঁধো মাঠে কিষান পদে মজুর নওজওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। প্রতিভা আর যশোদা মার রক্ত বীজ এই মিছিল। স্বামী হারা অনাথিনী চোখের জল এই মিছিল, শিশু হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। হও শামিল, হও শামিল, হও শামিল। এতক্ষণ আমাদের সঙ্গে ছিল মৌলি এবং তার ছাত্রছাত্রীরা। আমরা সবাইকে ভালোবাসা জানালাম। আর এই মুহূর্তে ডেকে নেব রাজাদাকে। অনেক বছর পর আরও একবার রাজাদার সাথে এইরকম একটা ঘরোয়া পরিবেশে মুখোমুখি। আর ডেকে নেব আরও একজন মানুষকে। আমাদের মধ্যে আছেন স্যার মোসাক আহমেদ, তাকে আমরা মঞ্চে ডাকবো একবার। হ্যাঁ, এটা রাজাদা বলবে, তবু আমি একটু বলি যে ভবনের সূত্রে এখানে অনেকে একসঙ্গে একত্রিত হয়েছিলেন একটা সময়। সেই সময়টা আরও একবার আমরা আজকের দিনে এই মুহূর্তে আরও একবার আমরা সেই সময়টাকে ফিরে পেতে চাইছি। তাই রাজাদা এবং মোসাদ্দা দুজনকেই ডাকছি। এবং তার আগে বলবো মিঠু আছে আমাদের সঙ্গে, মাঝে মাঝে একটু যেও প্লিজ, কেউ না কেউ মিঠুর কাছে, নাহলে ও বেচারা ভীষণ একা হয়ে মাঝে মাঝে আমার চলে আসছে, আর ওর কাছে কেউ যাচ্ছে না। তাই আবৃত্তির হাতে কলমে থাক সবার হাতে হাতে। এই মুহূর্তে রাজাদা মোসাদ্দা সবাইকে নতুন করে আজকের অনুষ্ঠানে এদেরকে স্বাগত জানানোর কিছু নেই, কারণ আমরা একটা সবাই বৃহত্তর পরিবারের অংশ। তো সেই পরিবারের দুই মানুষ যাদের কাছ থেকে আমরা আজও পেয়ে চলেছি। নমস্কার সবাইকে। আজকে সত্যি আমাদের জন্য একটা অন্যরকমের দিন, কারণ ভবন অর্থাৎ অরবিন্দ ভবন, যার কথা সবাই এখানে আসার পর থেকে শুনছি, আমি আর মোস্তাক আমাদের দুজনেরই সেই ভবন থেকেই একটা অন্যরকম পথ চলা শুরু বলা যেতে পারে। আজকেও যখন ভবনে যাই, আমি এখন সদ্য লাইব্রেরির মেম্বার হয়েছি আবার অরবিন্দ ভবনে। তো সেখানে গেলেও ওই শাশ্বতীদি সেই পুরোনো দিনের গল্পই করেন, তোরা আসতি তোমরা আসতি, সেরকম ব্যাপারটাই হয় আর কি। আসলে
ছোটবেলাটা তো আমাদের সঙ্গেই থাকে, এটা কোথাও হারিয়ে যায় না। আর বিশেষ করে যখন কৈশোর থেকে যৌবন থেকে আমরা যখন কি করব আগামী দিনে, এই সময়টায় থাকি আর কি, সবচেয়ে বড় সময়, যেখানে মানে পড়াশুনো তো হলো, কিন্তু এরপর কি হবে, সেই সময়টাতে বোধহয় একটা সন্ধিক্ষণে আমাদের এই অরবিন্দ ভবনে যাওয়া। আর ভবনটা উপলক্ষ মাত্র বলবো, কারণ ভবন থেকে এই সারা কলকাতা শহরের নানা প্রান্তে এই যে একটা অনুমতি পাওয়া যায় বিভিন্ন মঞ্চে উঠবার কিংবা মঞ্চে ড্রিম রুমে প্রবেশ করবার, সেই জায়গাটা বোধহয় শেখা ওখান থেকে। আমার বরাবরই গ্রিন রুমের আড্ডা খুব ভালো লাগতো, সেটার টান ছিল অনেক বেশি। আজ মঞ্চ থেকেও গ্রিন রুমের ওই অমোঘ একটা আকর্ষণ থাকে একটা গ্রিন রুমের আড্ডা। তো সেখানে আমি সতীনাথদা যেখানে যেখানে গ্রিন রুমে যেত, মানে একটা বাইক এবং একটা গাড়ি দুটোই ছিল তখন, তো সেখানে আমি চলে যেতাম, যে অনেক দূরে দূরে। এমন হয়েছে রাত্রে 1টার সময় আমাকে হাজরা মোড়ে পৌঁছে দিয়েছে, বলছে তারপরে এবার বাড়ি যেতে পারবে, তোমরা নিশ্চয়ই যেতে পারো। এরকম প্রচুর দিন গেছে যেখানে, কারণ মঞ্চের ওই বাইরে থেকে শেখাটা একটা অন্যরকম। সেই সময়টা আমি সবসময় বলি এবং সবসময় মনে করি। আজকেও যখন আরও একবার নতুন করে মঞ্চে উঠি, যেমন এখন উঠলাম, তখন মনে হয় যে ওই শিক্ষাগুলো না থাকলে, এবং সতীনাথদাই সেটা অনেক রাত্রে একটা মেসেজ পাঠিয়েছেন, সেটা হচ্ছে সামনে আমাদের একটা অনুষ্ঠান এবং এত চারদিকে সব মিলিয়ে কেটে আছি যে সতীনাথদার কাছ থেকে একটা জিনিস শেখাই, সেটা হচ্ছে মাল্টিটাস্কিং। আমরা দিনে একটা অনুষ্ঠান হলেই ঘাবড়ে যাই। সতীনাথদা তখন থেকে দেখতাম 6টা-7টা অনুষ্ঠান করেন, মানে কী করে পারে। তো এই যে টাইম ম্যানেজমেন্ট, এবং শুধু তাই নয়, কোথায় মানে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন রকমের এই জায়গাগুলো, যে সেটাকে যে কীভাবে মেনটেন করা, এটা কিন্তু একটা শেখার বিষয়। আমরা যেখানে শিখতাম তার ঠিক সামনেই আমরা উপরের ঘরে শিখতাম, সেখানে একটা সুন্দর সবুজ কার্পেট পাতা থাকতো, তার পাশেই ছোটদের ক্লাস হতো। আর সেই ছোটদের ক্লাসটা শুরু হয়ে যেত, তারপরে রঞ্জনাদি ঢুকতেন, ওরা সব গোল হয়ে বসতো, আর শুরু হতো ছোটদের ক্লাস। আমরা এদিকে বড়দের ক্লাস করছি এবং ছোটদের ক্লাস হচ্ছে, এবং দেখতাম যে আমাদের খুব চেনা চেনা অনেক ছড়া কিভাবে মডুলেশনের জোরে একটা অন্যরকম একটা শোনাচ্ছে, এবং সেটা কিন্তু প্রচণ্ড খেটে ছোটদেরকে তৈরি করা এবং আগামী দিনে প্রচুর অনুষ্ঠান করা। অরবিন্দ ভবনেও করেছি, বাইরে আমরা তখন একটা ক্যাসেট করলাম সবাই মিলে, এবং সম্পর্ক। তো সেই সব মিলিয়ে সেই দিনগুলোর কথা মনে পড়ছে। এবং আজকে হয়তো এই ছোট ছোট যাদের কথা আমি বলছি তারা এখানে থাকতেও চিনতেও পারবো না, কারণ নেই, সবাই এখন বাইরেও থাকে, চেনা সম্ভব না তাদের। কিন্তু অদ্ভুতভাবে আমি দেখেছি সকলেরই কিন্তু মনে আছে সেই সময়টা, যে যেখানে থাকুক না কেন। এটা একটা অদ্ভুত বিষয়। অদ্ভুত বা কেন বলি, আমার মনে হয় যে এটাই স্বাভাবিক বিষয়। ওই সময়টা আমরা খুব ভুলিনি। আজকে আমাদের খুব আনন্দের একটা বিষয় যে এমন একটা বই, যেটা আবৃত্তির একটা কি বলবো অবাক, আমাদের একদম শুরু থেকে যারা শিখতে চাই, এখনো শিখতে চাই, পড়তে চাই, জানতে চাই যে আরো কিভাবে ভালো করবো। আমার মনে হয় এই বইটা যখনই শুনেছি, মানে আমার সঙ্গে দীর্ঘদিন বাদে আবার দেখা কিন্তু সে অরবিন্দ ভবনে। আমি একদিন গিয়েছিলাম, সেখানে দেখি যে রচনাদি বলছে, তখন আমাকে এই বইটার কথা, যে আমার একটা বই আমি লিখছি, তো এই বিষয় তখন আমি বলেছিলাম যে ঠিক আছে, তার যেদিনকার এটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে অবশ্যই যাব। তো এটা সত্যি একটা আনন্দের বিষয়। আমি চাইবো যে সকলের কাছে বইটি পৌঁছক। আমি আমার যে একটি ক্লাস আছে তাদের সবাইকেই বলেছি, এবং আগামী দিনে আমাদের একটা পরিকল্পনাও আছে, যেটা পরে জানা যাবে, যে সেখানে বইটি পাওয়া যাবে আগামী দিনে। তো আর আমার পাশে রয়েছে মোস্তাক এখন বিরাট বড় মানুষ। কারণ সত্যি কথা বলতে আমাদের খুব গর্বের একটা জায়গা, বিশেষ করে প্রেসিডেন্সি কলেজ, তার অধ্যাপক সে কিন্তু আমাদের অরবিন্দ ভবনের জায়গা থেকেই আবার বলা, ওই যে বললাম যে ওরা যদি আজকে আসতো, ওদেরও বোধহয় এরকম মস্ত মস্ত পরিচয় আমরা এখন পেতাম। সেটা শুনে আমাদের খুব গর্ব হতো।
তেমনি মোস্তাক ভাবে যে আমি ওকে কি বলবো, মানে খুব মজা করে বলছি, কিন্তু মজা করে বলছি না, সবার সামনেই বলছি আমাদের খুব গর্বের বিষয় যে মোস্তাক আহমেদ নিজে তো খুব ভালো লেখে বটেই, এছাড়াও বাংলা নিয়ে যে কাজ করছে ও, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। এরপর বাকিটা মোস্তাক করুন। নমস্কার। এরকম প্রশংসা শুনলে ঠিক এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত আমি জানি না। আসলে ভীষণ ভালো লাগছে এটা প্রায় 20 বছর পরে রঞ্জনাদির সাথে দেখা হলো। সেই অরবিন্দ ভবনের পর আজকে শরৎচন্দ্রের বাসভবন, দুটোই ঐতিহাসিক জায়গা। তো 20 বছর পরে এসে যেটা পেলাম সেটা হচ্ছে একেবারে হাতে কলমে আবৃত্তি শেখার একটা বই। 20 বছরের সেই যারা বাচ্চা ছিল তারা বড় হয়ে গেছে, আমি এসে দেখছি সবাই বড়, মানে যেন তাদেরই প্রতিনিধিত্ব করছেন আপনারা। হ্যাঁ, না না, একদম নয়, একদম তোরা তো আজকে ও প্রেসিডেন্সি কলেজে পড়ায়, প্রেসিডেন্সি কলেজের সাথে আমার অনেক স্মৃতি, মানে বলতো ইতিহাস নিয়ে কথা ফিরে আসছি। হ্যাঁ, আজকে মুস্তাফা রাজা যাদের দেখেছিল খুব কাছ থেকে, তারা কিন্তু এখন এই শহরে কেউ নেই। তারা খুব সুন্দর করে চিঠি লিখে দিয়েছে, দিন ধরে আমি কেঁদেই যাচ্ছি, কারণ তাদের চিঠিগুলো আমাকে খুব কাজ করছে। আজকে তোমরা যাদের দেখছো বা আপনারা যাদের দেখছেন, তারা কিন্তু ছেলেমেয়েরা চলে যাওয়ার পর তাদের মাদের দিয়ে গেছে, বলেছে এখানে অনেকগুলো মা আছে, তারা কিন্তু আমার কাছে একটা প্রাপ্তি এসেছিল বাচ্চাদের হাত ধরে। তারপর বাচ্চারা কেউ চলে গেছে আমেরিকায়, কেউ চলে গেছে হায়দ্রাবাদে, কেউ চলে গেছে ব্যাঙ্গালোরে। এই যে মায়েরা হাত ধরলো, এবার এরা মাদের ছেলেমেয়ের হাত ধরে কাছে আসতো। তো ছেলেমেয়েরা যখন বড় হয়ে উচ্চ শিক্ষার বাইরে চলে যাচ্ছে, মারা ওই মানে সঙ্গটা থাকতে চাইতো না। এটা আমার কাছে একটা প্রাপ্তি। তাই তুমি যাদের দেখেছিলে, আজকে তুমি যাদের দেখছো তারা তাদের মা। কিন্তু আমরা তো বদলাইনি, আমাদের একটু চেনা চেনা যাচ্ছে বলে। না, এতদিনে যেটা ঘটেছে সেটা হচ্ছে আমরা বাবা মা হয়ে গেছি। তো আমার দুটি বাচ্চা, তো ফলে একটা দারুণ ভালো লাগার বিষয় বুঝতেই পারছেন। মানে রঞ্জনাদি বলে দেওয়াতে আমাদের আরেকটু সুবিধে হলো। দেখুন, আমাদের আবৃত্তির ইতিহাস তো বহু পুরনো, এবং এই আবৃত্তির ইতিহাসের ক্ষেত্রে আবৃত্তি কেন্দ্রিক প্রচুর বাংলা সাহিত্যে বই আছে, আমরা জানি। যেমন আমাদের একটি বইয়ের সাথে সবারই পরিচয় ঘটে প্রথম দিকে, সেটা হচ্ছে আবৃত্তি কোষ, নীরদবরণ হাজরার বইটি। একেবারে আমাদের প্রথম হাতে এসে পৌঁছে এরকম একটা বই। তারপরে আরেকটি বইয়ের কথা আমার খুব মনে পড়ছে, সেটা হচ্ছে বিষয় আবৃত্তি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, অমিয় চট্টোপাধ্যায়ের বই। এবং তার পরবর্তীকালে অনেকেই কিন্তু আবৃত্তি নিয়ে প্রচুর ধরনের বই লিখেছেন। তার মধ্যে উৎপল কুণ্ডুর কথা তো আসবেই, বিশেষ বিশেষ বিষয়ের উপর ভীষণ ভালো ভালো বেশ কিছু প্রবন্ধ লিখেছেন। এখন এই আবৃত্তি নিয়ে নানা ধরনের বিতর্কও আছে, এবং বিতর্কের ক্ষেত্রে যে আবৃত্তি কবিতাকে নষ্ট করছে কি করছে না ইত্যাদি ইত্যাদি, সেসব নিয়েও এইসব বইয়ে আলোচনা আছে। তো তারপরে আর একটা বইয়ের কেন প্রয়োজন হলো, এটা একটা বড় প্রশ্ন আমাদের সামনে প্রথমে এসে দাঁড়ায়। তখন মনে হয় যে তার মানে আরো নতুন কিছু বলার দরকার, বা এর আগে যেভাবে বলা হয়েছে সেই বলাটা হয়তো যথেষ্ট নয়। সেই জায়গা থেকেই আমার মনে হয় এরকম একটা বইয়ের জন্ম হতে পারে। আমি এক ঝলক উল্টে যতটুকু দেখলাম তাতে কিন্তু মনে হলো যে অনেকগুলো বিষয় স্পর্শ করা হয়েছে। ছন্দগুলোকে ভেঙে ভেঙে ছকের আকারে দেখানো, ছন্দের বিষয়গুলোকে আরো স্বতঃস্ফূর্তভাবে যাতে কেউ বুঝতে পারে, মানে সহজভাবে বুঝতে পারে, তার প্রয়াস এই বইয়ের মধ্যে রয়েছে। এবং আবৃত্তির ইতিহাসকে ছুঁয়ে আজকের সময়ে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের তথ্য এর মধ্যে সংশ্লিষ্ট হয়েছে, যে তথ্যগুলো এই সময়ের ছাপকে কোথাও তুলে ধরবে বলে আমার বিশ্বাস।
ফলে সেই দিক থেকে এবং বইটির নামের মধ্যে দেখুন হাতে কলমে, তার মানে খুব সহজভাবে শেখা যাবে, খুব সহজভাবে এই বইটির কাছে পৌঁছানো যাবে, আমরা পৌঁছতে পারি। এবং এই আবৃত্তি কোথাও সত্যি কি কবিতাকে নষ্ট করে? আমার মনে হয় আবৃত্তি বরং অনুঘটক হিসেবে কাজ করে একটা কবিতা বোঝবার ক্ষেত্রে। আবহ যেমন দরকার হয় প্রত্যেকটা বিষয়ের, তেমনি আবৃত্তি সে নিজে থেকে অনেকগুলো আবহের জন্ম দেয় এবং তাতে করে আমাদের একটা বিষয়কে বুঝতে অনেক সুবিধে হয়, অনেকটা তাড়াতাড়ি ছুঁয়ে ফেলতে পারি কবি কি বলতে চাইছেন। ফলে সেই জায়গায় আবৃত্তির প্রয়োজনীয়তা, এই বই সেক্ষেত্রে আমাদের আরেকটু সহযোগিতা করবে। এবং বইয়ের প্রচ্ছদটা খুব বেশ রঙিন প্রচ্ছদ, আমার খুব ভালো লেগেছে। এবং আপনারা লক্ষ্য করেছেন যে রঞ্জনাদির পোশাকের সাথে কিন্তু কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে, সেটা আমার প্রথমেই আমার দৃষ্টি কেড়েছে আসবার পরে। এটা সচেতন প্রয়াস কিনা জানি না, কিন্তু কিন্তু ব্যাপারটা কোথাও যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, সেটা খুব ভালো লাগার একটা বিষয়। আমরা অনেকেই জানি যে বিটোফেন তার মুনলাইট সোনাটা মিউজিকটি তৈরি করেছিলেন বন্ধুর জন্মান্ধ মেয়েকে জ্যোৎস্না কি এটা বোঝাবেন বলে। বন্ধুর জন্মান্ধ মেয়ে যে কখনো জ্যোৎস্না দেখেনি, তার জন্য মুনলাইট সোনাটা মিউজিকটি তৈরি হচ্ছে। আবৃত্তি আসলে ওই অন্ধকে আর একটা অনুভূতিতে পৌঁছে দেয়। হয়তো কবিতাটা পড়ে আমি অন্ধ ছিলাম, আমি বুঝতে পারিনি, আমি ধরতে পারিনি যে কবিতাটা কি বলতে চাইছে। সেখানে আবৃত্তি আমাকে সেই জায়গাটায় পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখে। সে কারণে আমার মনে হয় কবিতার সাথে আবৃত্তির কোনো বিরোধ নেই, বরং এই সমন্বয়ের মধ্য দিয়ে কবিতা আরো মানুষের কাছাকাছি পৌঁছয়। এই প্রেক্ষিতে আরেকটা কথা যেটা বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে দুটো ঘটনা আমার খুব মন কাটে বা আনন্দিত করে ভীষণভাবে। সেটা হচ্ছে যে বাংলা সাহিত্যে যত লিটল ম্যাগাজিন বের হয়, তত লিটল ম্যাগাজিন পৃথিবীর আর কোনো ভাষায় বের হয় না। বাংলা ভাষায় যেভাবে আবৃত্তি হয়, পৃথিবীর আর কোনো ভাষায় এভাবে আবৃত্তি হয় না, আবৃত্তি এভাবে সমান্তরাল শিল্প হয়ে ওঠেনি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই বইটি আরেকটি মাইলস্টোন হিসেবে কাজ করবে। আপনারা সবাই পড়ুন এবং আমার মনে হয় অনেক দিনের অভিজ্ঞতার নির্যাস তো এই বই। এই বই হঠাৎ করে আবৃত্তির ক্ষেত্রে এসে আমার লিখতে ইচ্ছে হলো, আরো 5টা বই দেখে লিখলাম, ব্যাপারটা তা নয়। প্রত্যেক দিনের যাপনের সঙ্গে কবিতাটা জড়িয়ে আছে এইরকম একজন মানুষ অনেক দিন পর, অনেকটা পথ হাঁটার পর এই বইটা লিখছেন। মানে খুব স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার জায়গা থেকে এ বই আলাদা একটা গুরুত্ব পাবে। তার পাশাপাশি এটা বলতে ইচ্ছে করে যে কবিতা এবং আবৃত্তির এই সংযোগ আমাদের কোথাও এমন একটা পৃথিবীতে নিয়ে যাবে যে পৃথিবী মৌলবাদ থেকে স্বাভাবিক বিশুদ্ধির পথ দেখায়। একবার মুনিরা গিয়ে বায়ুকে প্রশ্ন করছে, শিবপুরাণে আছে যে আপনারা এই যে শিবের শিবত্ব বলেন, এই শিবত্ব ব্যাপারটা কি? তো বায়ু দুর্দান্ত একটা উত্তর দিচ্ছেন, বলছেন যে শিবের শিবত্ব হলো যা কিছু মৌলবাদী ধ্যান ধারণা তার থেকে স্বাভাবিক বিশুদ্ধিতে পৌঁছানো। আমার মনে হয় কবিতা ও আবৃত্তির সম্মেলন আমাদের ওই শিবত্বে পৌঁছে দিতে পারে। আমি তাই রঞ্জনাদিকে আভূমি প্রণাম জানাই। ভালো থাকুন। আমরা যখন আজকে এখানে আসছিলাম তখন এক্স্যাক্টলি এই আলোচনাটাই হচ্ছিল যে স্বাভাবিকতা কবিতায়। আমাদের দেখা হয়েছিল যে চাঁদনী মেট্রো স্টেশনে, সেখানে আমাদেরই একজন পরিচিত বা দুজনেরই পরিচিত এক বন্ধু, যিনি দেশ পত্রিকায় আছেন, এখন কাজ করছেন। তো দুটো জিনিসই বলার, একটা হচ্ছে যে এই যেটা মোস্তাক একটু আগে বললো, আমরা জয় গোস্বামী স্নান কবিতায় তার একেবারে ওই জায়গাটা পেয়েছি, মূলের স্নানটার তাকে জ্যোৎস্না ধারণা দেব বলে সেই জায়গাটায় আসা জয় কিন্তু সেভাবে লিখেছেন। স্নান যখন একজন কবি করেন, পাঠকের সঙ্গে যদি আমি ভেবে নিই,
যদি প্রেমের কবিতা হিসেবে না ধরি তাকে, তাহলে কিন্তু পাঠককে স্নান করান সেই জ্যোৎস্নায়, সেখান থেকে সে স্নান কবিতার জন্ম। আর দ্বিতীয় কথা বলবো যে এই যে এত পড়াশুনো কিংবা এত ব্যাকরণ বা এত কিছু স্টেপস, তারপরে সতীনাথ একটা কথা বলেছিলেন বক্তব্যের মধ্যে, আপনারা যদি কেউ খেয়াল করে থাকেন, যে সব কিছু শিখলাম, একটু নিজেকে প্রশ্ন করতে হবে যে আমাকে কেন শুনবে, আমাকে কেন শুনবে একজন মানুষ, আমাকে কেন শুনবে। আমরা তো আগেই ধরে নিই যে আমরা সব জানি, সব জেনে গেছি, ব্যাকরণ জেনে গেছি, ছন্দ বুঝে গেছি, সব জানি, তবুও কিছু মানুষকে মানুষ শুনতে ভালোবাসেন কিংবা বাসেন না, তা কিন্তু ব্যাকরণ মেনে হয় না। তাহলে কি? এই প্রশ্নটা যদি নিজেকে করা যায়, তাহলে বোধহয় আমরা বুঝতে পারি আমরা বোধহয় এখনো এই সামনের মাইক্রোফোনটাকে ভালোবাসতে পারিনি, উল্টো দিক থেকে ও আমাদের ভালোবাসে না। এই দুজনের সমন্বয় ঘটেনি, কোনো ব্যাকরণ কিন্তু সমন্বয় ঘটিয়ে দেবে না। ওই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। এটাই আমরা শিখে চলেছি, আজও শিখে চলেছি। আর একটু কিভাবে বললে আমরা তো ওই কোনটা ফ্লপ আসবে, কোনটা আসবে না, কোন শব্দ কি বলবো, সতীনাথদার কয়েকটা কথা আমি মনে রাখি, চিরকালই বলি, আর একবার বলে শেষ করব, যে প্রতিটা শব্দের একটা চরিত্র আছে, প্রতিটা শব্দের একটা চরিত্র আছে। অর্থাৎ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে ঘৃণা করি একইভাবে বলা যায় না। তাই তুমি যদি শব্দের চরিত্রগুলোকে দাও, তাকে দাও চরিত্রটা, তবে সে তোমাকে ফিরিয়ে দেবে, না হলে সে তোমাকে দেবে না কিছু। তাই তোমার উপর নির্ভর করছে এই শব্দ কোথায় যাবে, কেমন ভাবে যাবে, মানুষের কাছে কতটা পৌঁছবে, কতটা পৌঁছবে না। আর ধারণা কিন্তু নানান রকম হতে পারে, তা নিয়ে বিরোধ থাকার কোনো কথাই নেই। হতেই পারে, এক একজন এক এক রকম ভাবে বলতে ভালোবাসেন, কেউ একটু স্কেলে কবিতা বলেন, কেউ হয়তো একটু খাদে বলেন। প্রশ্নটা সেটা নয়, প্রশ্ন হচ্ছে শব্দটা পৌঁছতে হবে সঠিক মডুলেশনে, এবং সেই অভিঘাতটা তৈরি করতে হবে। মানে ভালোবাসার সময় যদি কেউ বোঝে যে আমার ভালোবাসে না, তাহলে যেমন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি হয়, তেমনি করে কেউ যদি ভেবে থাকে সারা জীবন ভেবে গেল আমাকে ঘৃণাই করে, আসলে কিন্তু ওই হয়তো সবচেয়ে বেশি ভালোবাসে। এই দুটো জায়গা আমাদের পরিষ্কার করে মেলাতে পারলেই বোধহয় কবিতা আবৃত্তিতে তৈরি হয় একটা কিছু। এটুকু বলার। পাশাপাশি একটা কথা শুধু বলতে ইচ্ছে করছে যে আবৃত্তি তো গুরুমুখী বিদ্যা, ফলে একজন গুরুরও দরকার হয় সবসময়। মানে এখনো আমি কিছু রেকর্ড করলে সতীনাথদাকে পাঠাই যে একটু যদি ভুল ত্রুটিগুলো বলে দেন, কারণ এখনো দ্বিধা হয় যে স্যারের কাছ থেকে শিখেছি ঠিকই, কিন্তু সব উচ্চারণ তো ঠিক হচ্ছে না, কোথাও সংশয় তৈরি হয়। তো গুরুরা সেই সংশয় থেকে আমাদের পথ দেখান। সতীনাথের কাছে আমরা যখন শিখতাম, রঞ্জনাদি তখন বাচ্চাদেরকে যেভাবে ধরে ধরে শেখাতেন, হ্যাঁ মানে একেবারে মানে বাচ্চাদের মতো করে তাদের মতো করে বুঝিয়ে বুঝিয়ে যে শেখানো, সত্যি সেটা একটা আলাদা প্রাপ্তিও বলে। আমাদের কানে কিন্তু মাঝে মাঝে সেটা ভেসে আসতো। ফলে গুরুকে অস্বীকার করে আমরা পথ চলতে পারি না। ফলে আবার দুজনকেই প্রণাম। ধন্যবাদ। এরকম দুজন গুণী মানুষ আজ আমাদের সঙ্গে এসেছে, এবং হ্যাঁ, সেই ছোটবেলায় আমরা সত্যি আবার সবাই ফিরে গেছি। ম্যাডাম কিছু বলবেন? আচ্ছা, আজকের এই সন্ধ্যা মিস্টার মুখোপাধ্যায় আমি কৃতজ্ঞতা জানাই, অনেক ব্যস্ততা সত্ত্বেও তিনি এসেছেন আমাদের মধ্যে। আর রাজা তো যেদিন প্রথম শুনেছিল একটু বেশি আমাকে ধমকেই বলেছিল যে আমি ভুলে গেলে চলবে, যে কোনো কাজে ডাকবে, আমি ঠিক পৌঁছে যাব। তো রাজা এই যে এইটা আমাকে একটু বুকে ধমকে কী লেখা হলো, এটা ভুল হয়েছে, এটা করে বলে না, তারপরে তাকে পাঠিয়ে দিলাম, সে এটা করে দেয়।
অপরাজিতাকে আমরা যে ইনভিটেশন কার্ড করেছি এসব আমি একদমই পারি না, ওই দায়িত্ব অপরাজিতা নিয়েছে। আজকে যেটা মানে লোভ সামলাতে পারছি না, আমি নিজে বিজ্ঞানের ছাত্রী, এই বইটা দেখলে বুঝতে পারবে পাতায় পাতায় টেবিল, কারণ আমরা টেবিলে বিশ্বাস করি, হ্যাঁ, যে অনেক কথা অল্প পরিসরে বলা যায়। কিন্তু আমার মেয়ে যখন এমএ করতে জেএনইউ চলে যায়, আমার ভীষণ ইচ্ছে হয়েছিল যে আমি বাংলা এমএটা করে ফেলি। আমি সৌমিত্রদার সঙ্গে কথাও বলেছিলাম, কিন্তু তখন আমার উপরে একটা এমন পারিবারিক ঝড় এসে পড়ে যে আমার আর এমএ করা হয় না। আজকে আমার খুব বন্ধু, সে মাঝপথ থেকে ফিরে গেছে, তার একদম প্রিয়জন মারা গেছে বলে, সে আমাকে একটা কথা বলেছিল, বুলবুলের নাম মধুচন্দ্রা মৈত্র, সে প্রাবন্ধিক, কবিতা লেখে, অনুবাদক। ও একটাই কথা বলেছিল যে রঞ্জনা, তুই এখন পড়াশোনা করলে ডিগ্রির জন্য পড়বি না, তোর ডিগ্রির জন্য পড়াশোনার দরকার নেই, তুই পড়াশোনাটা করে যা, এটা কোনোদিন একদিন কাজে লাগাতে পারবি। তো আজকে ও নেই, যে এই বইটা লেখার জন্য আমার ভীষণভাবে ইন্সপায়ার করেছিল, সেও নেই, কিন্তু আমি আর একজন শিক্ষককে পেয়েছি, মুস্তাক রাজা। যখন বললো মুস্তাক আসবে, মুস্তাক বললো হ্যাঁ ও যাবে বলেছে। তো যখন একজন মাস্টারমশাই বইয়ের পাকা খুলে উল্টে বোঝে যে বইটার কিছু আছে, তখন আমি আরেকটু ভরসা পাই। প্রথমে ভেবেছিলাম রুমি তো আমার স্টুডেন্ট এবং প্রচণ্ড ভালোবাসে, ভালোবাসার লোককে কিন্তু আমরা অলওয়েজ মাথায় তুলে রাখি। আমি যাকে প্রচণ্ড ভালোবাসি, সাইকোলজিক্যালি দেখবে তার অনেক দোষ গুণ ঢেকে রাখি, আর যাকে দেখতে পারি না তার একটু কিছু হলেই কিন্তু আমরা এরকম করি। তো প্রথমে রুমির এই কথাটা আমার বারে বারে মনে হচ্ছিল যে ওকে খুব ভালোবেসে বলছে। তারপর এটা কৃষ্ণাদিকে শোনালাম, সৌমিত্রদাকে শোনালাম, ঠিক আছে বললেন হবে। আর যখন মুস্তাক আবার নতুন করে বললো, তখন কিন্তু আমি সত্যি করেই, আমার এমএ ডিগ্রিটা হলো না, কিন্তু আমি নিজের আনন্দে পড়ে যে একটা বই বের করতে পেরেছি, সেটা আমার জন্য নয়, যারা পরীক্ষা দিতে রাজি হয়েছিল, যারা প্রতিদিন আমায় প্রশ্নে প্রশ্নে জর্জরিত করে দিত, যাদের জন্য আমি বই খুঁজতাম, যাদের জন্য আমি লাইব্রেরি যেতাম, তাদের সবাইকে আমার প্রচুর ভালোবাসা। আমি ধন্যবাদ বা কৃতজ্ঞতা তো জানানো যায় না, এরা আমার পরিবারের একজন, এরা পাশে ছিল বলে ওই নোটসগুলো কিন্তু আজকে বই হয়ে এলো। তোমাদের সবার দায়িত্ব এটাকে কিন্তু সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, কারণ আমার কোনো নাম নেই, আমি বহু বছর ধরে নেপথ্যে কাজ করি, তাই কাজটা দিয়ে আমার পরিচয়, এই কাজটা আশা করব তোমরা সবাই দায়িত্ব নেবে পৌঁছে দেওয়া। মুস্তাককেও আমি মনে রাখবো, মাঝে মাঝে জ্বালাবো, কারণ এই মুহূর্তে আমি রবীন্দ্রনাথ নিয়ে কাজ করছি। রবীন্দ্রনাথের সংস্পর্শে যারা এসেছিলেন, রবীন্দ্রনাথ তাদের ভীষণভাবে উৎসাহ দিতেন, ভেঙে পড়লে শক্তি দিতেন। রবীন্দ্রনাথ আমার জীবনে গুরু এবং আশ্রয়। রবীন্দ্রনাথের পথ আমি বেছে নিয়েছি। আজকে আমার খুব প্রিয় দুজনের মানুষের অপারেশন চলছে, আশা করি তারা ভালো হয়ে যাবে। তবু বলি রবীন্দ্রনাথকে আশ্রয় করে চলতে পারছি, চেষ্টা করছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে সৃষ্টি রঞ্জনা, সেটা দেখে অনেকেই ক্লাসে ভর্তি হয়েছেন লকডাউনে। তো যারা জানো না বা জানেন না, আমার একটা এরকম চ্যানেল আছে সৃষ্টি রঞ্জনা, দিলেই পাবেন। সেখানে রবীন্দ্রনাথ নিয়ে আমার অনেকগুলো কাজ আছে, সবার মতামত পেলে আমার মনে হয় এই কাজটা আমি আরেকটু ঠিকঠাক করতে পারবো।